হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা বিএড সেমিস্টার 2 কোর্স 9 ফার্স্ট হাফ ইউনিট 3 ইন্টেলিজেন্ট টেস্ট সম্পর্কে আলোচনা করব। তো ইন্টেলিজেন্সটা কি আর টেস্ট কি? ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি হলো সার্বজনীন মানসিক ক্ষমতা, যা আমাদের পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে, নতুন নতুন সমস্যার সমাধানে সাহায্য করে এবং আমাদের বিমূর্ত চিন্তা করতে সাহায্য করে। আর টেস্ট কথার অর্থ হলো পরিমাপক কৌশল। তাহলে যে পরিমাপক কৌশল বা অভিক্ষার মাধ্যমে বুদ্ধির পরিমাপ করা হয়ে থাকে তাকেই বলা হচ্ছে ইন্টেলিজেন্ট টেস্ট। তো ইন্টেলিজেন্ট টেস্ট কত রকমের তা প্রথমে আমরা জেনে নিই। তো ইন্টেলিজেন্ট টেস্টকে তিনটি মাত্রার উপর ভিত্তি করে মূলত 6টি ভাগে ভাগ করা হয়। সমস্যার প্রকৃতি অনুসারে ইন্টেলিজেন্ট টেস্টকে 2 ভাগে ভাগ করা হয়। প্রয়োগের প্রকৃতি অনুসারে ইন্টেলিজেন্ট টেস্টকে দুই ভাগে ভাগ করা হয় এবং মান নির্ণয়ের ওপর ভিত্তি করে ইন্টেলিজেন্ট টেস্টকে 2 ভাগে ভাগ করা হয়। তিনটি মাত্রার ওপর ভিত্তি করে ইন্টেলিজেন্ট টেস্টকে মোট 6 ভাগে ভাগ করা হয়। তাহলে সমস্যার প্রকৃতি অনুসারে ইন্টেলিজেন্ট টেস্টকে ভার্বাল এবং নন ভার্বাল 2 ভাগে ভাগ করা হয়। প্রয়োগের পদ্ধতির উপর ভিত্তি করে ইন্ডিভিজুয়াল ও গ্রুপ এই 2 ভাগে ভাগ করা হয় এবং মান নির্ণয়ের পদ্ধতির উপর বেস করে এজ স্কেল অফ ইন্টেলিজেন্স এবং পয়েন্ট স্কেল অফ ইন্টেলিজেন্স এই 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। এবার ভার্বাল ইন্টেলিজেন্স টেস্টটা কি? যে বুদ্ধির অভিক্ষা পদগুলো ভাষাভিত্তিক হয়ে থাকে, অর্থাৎ এই অভিক্ষার্থীকে মৌখিক বা লিখিত প্রশ্নের মাধ্যমে প্রতিক্রিয়া করতে বলা হয়, তাকে বলা হচ্ছে ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট। আর নন ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট কোনটি? যে অভিক্ষা পদগুলো মূলত কর্মকেন্দ্রিক হয়ে থাকে, অর্থাৎ এখানে অভিক্ষার্থীকে বিভিন্ন কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধির পরিমাপ করা হয়ে থাকে, তা হলো নন ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট। এরপরে ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্স টেস্ট কি? যখন কোনো একটি অভিক্ষা একজন ব্যক্তির উপর অ্যাপ্লাই করা হবে তখন তাকে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্স টেস্ট, এবং যে অভিক্ষা একসঙ্গে একাধিক ব্যক্তির উপর প্রয়োগ করা হবে তাকে বলা হচ্ছে গ্রুপ ইন্টেলিজেন্স টেস্ট। এরপর এজ স্কেল অফ ইন্টেলিজেন্স টেস্ট, যখন কোনো অভিক্ষা শিক্ষার্থীদের ওপর প্রয়োগ করা হয় এবং প্রয়োগ করার পর তাদের প্রতিক্রিয়াগুলির মান নির্ধারণের জন্য কতগুলো বয়সকে একক হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ নির্দিষ্ট কিছু মাসকে স্কোর হিসাবে দেওয়া হয়, তখন তাকে বলা হচ্ছে এজ স্কেল অফ ইন্টেলিজেন্স। আর যখন কোনো অভিক্ষা কোনো ব্যক্তির ওপর প্রয়োগ করার পর সরাসরি নাম্বার দেওয়া হয় তখন তাকে বলা হচ্ছে পয়েন্ট স্কেল অফ ইন্টেলিজেন্স টেস্ট। এই যে বুদ্ধির অভিক্ষাগুলো তা একদিনে বর্তমান রূপ লাভ করেনি। বিভিন্ন ধরনের অভিক্ষার পরিবর্তনের মাধ্যমে এই অভিক্ষাগুলো এসেছে। প্রাচীনকাল থেকে বুদ্ধির পরিমাপ করা হতো। প্রাচীনকালে বিভিন্ন মনোবিজ্ঞানীগণ দৈহিক অঙ্গভঙ্গির সঙ্গে বা দৈহিক আকার আয়তনের সঙ্গে বুদ্ধির একটি সম্পর্ক স্থাপন করেছিল এবং তারা দৈহিক অঙ্গভঙ্গির ওপর অধিক গুরুত্ব দিত এবং তার বেসিসে বুদ্ধির অভিক্ষার বিভিন্ন ধরনের মতবাদ গড়ে ওঠে। যেমন তারা মূলত দৈহিক যে অঙ্গভঙ্গি তার ওপর বেস করে বুদ্ধি পরিমাপের চেষ্টা করেছিলেন এবং তার ওপর বেস করে যে মতবাদগুলি গড়ে উঠেছিল সেগুলি ছিল প্রাচীন মতবাদ। সেই প্রাচীন মতবাদগুলি হলো ফ্রেনোলজি, ফিজিওগনমি
মতবাদে বিশ্বাসী মনোবিদগণ মনে করতেন যে ব্যক্তির দৈহিক যে অঙ্গ প্রত্যঙ্গ তার মধ্যে মাথার আকার আয়তনের সঙ্গে বুদ্ধির সম্পর্ক রয়েছে, অর্থাৎ যে ব্যক্তির মাথার আয়তন যত বেশি তার বুদ্ধি তত বেশি। এই মতবাদে বিশ্বাসী যারা ছিলেন তারা ফ্রেনোলজি মতবাদের অন্তর্ভুক্ত। এরপরে রয়েছে ফিজিওগনমি। এখানে মনে করা হয় মুখের অবয়ব অর্থাৎ চোখ, নাক, মুখ এই সমস্তর সাথে বুদ্ধির সম্পর্ক রয়েছে, তা হলো ফিজিওগনমি। আর গ্রাফোলজি, এই মতবাদে বিশ্বাসী মনোবিদরা মনে করেন যে হাতের লেখার সঙ্গে বুদ্ধির একটি সম্পর্ক রয়েছে। যেসব ব্যক্তির হাতের লেখা যত সুন্দর তাদের বুদ্ধি তত বেশি। মূলত এই সমস্ত পদ্ধতিগুলো ছিল প্রাচীন এবং অমনোবৈজ্ঞানিক। তো বর্তমান যে বুদ্ধির অভিক্ষাগুলোর ভাগ আমরা পড়লাম, সেই বুদ্ধির অভিক্ষার প্রথম সূত্রপাত হয় 1905 খ্রিস্টাব্দে স্যার আলফ্রেড বিনের হাত ধরে। স্যার আলফ্রেড বিনে একজন ফরাসি মনোবিজ্ঞানী ছিলেন। তিনি 1905 খ্রিস্টাব্দে প্রথম বুদ্ধির অভিক্ষা প্রস্তুত করেন এবং তার সহযোগী ছিলেন একজন বিখ্যাত ডাক্তার সাইমন। তাহলে স্যার আলফ্রেড বিনে এবং তার সহযোগী ছিলেন ডক্টর সাইমন। তারা প্রথম বুদ্ধি বিজ্ঞান ভিত্তিক অভিক্ষার প্রবর্তন করেন এবং সেই স্কেলটির নাম দেন এ মেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স। তারা যে বুদ্ধির অভিক্ষাটি তৈরি করেন সেই অভিক্ষাটির নাম দেন এ মেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স এবং এখানে মোট 30টি প্রশ্ন ছিল। প্রশ্নগুলো মানের কাঠিন্য অনুসারে অর্থাৎ সহজ থেকে জটিল এই পদ্ধতিতে ভাগ ছিল এবং এটি মূলত 3 থেকে 12 বছরের ছেলে মেয়েদের উপর অ্যাপ্লাই করা হতো এবং এই অভিক্ষাটি প্রথমে প্রায় 50 জন ছেলে মেয়ের উপর অ্যাপ্লাই করা হয় এবং অ্যাপ্লাই করার পরে এর কিছু ভুল ত্রুটি তারা লক্ষ্য করে। তার সংশোধনের জন্য আলফ্রেড বিনে ও সাইমন 1908 সালে নতুন আরেকটি বুদ্ধির অভিক্ষা উপস্থাপন করেন। 1908 সালে এই 1905 সালের বুদ্ধির অভিক্ষাটি রিভিশন করে 1908 সালে আরেকটি বুদ্ধির অভিক্ষা উপস্থাপন করেন, যেখানে প্রশ্নের সংখ্যা বেড়ে হয় 58টি এবং এই স্কেলটিকে নতুন নাম দেন ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্স ইন চিলড্রেন। এই স্কেলটির নাম দেয় এই ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্স অফ স্কেল। এখানে মোট 58টি প্রশ্ন থাকে এবং 3 থেকে 13 বছরের ছেলে মেয়েদের উপর এটি অ্যাপ্লাই করা হয় এবং এই স্তরে একটি নতুন বৈশিষ্ট্য অ্যাড হয়, তা হলো এই সময় বিনে MA অর্থাৎ মেন্টাল এজ এই ধারণাটি দেন। 1908 সালে প্রথম মেন্টাল এজ এই কনসেপ্টটি বিনে দিয়ে থাকে। এরপরে এই টেস্টটি যখন ছেলে মেয়েদের উপর অ্যাপ্লাই করা হয় তখনও এর কিছু ভুল ত্রুটি লক্ষ্য করে এবং তা সংশোধনের জন্য সাইমন ও বিনে 1911 সালে আবার নতুন একটি বুদ্ধির অভিক্ষা প্রস্তুত করে এবং এখানে প্রশ্ন সংখ্যা কমে হয় 54টি। কিন্তু দুঃখের বিষয় এই সময় স্যার আলফ্রেড বিনে মারা যান এবং তার এই কাজকর্ম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যার টারম্যান তার 1908 সালের যে বুদ্ধির অভিক্ষা সেই অভিক্ষাটির ওপরে কাজ করেন এবং তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে 1916 সালে একটি বুদ্ধির অভিক্ষা প্রস্তুত করেন এবং সেই অভিক্ষাটি আমেরিকাতে দীর্ঘদিন চলে। তারপরে টারম্যান এবং তার সহযোগী মেরিলের সহযোগিতায়
তারা 1937 সালে একটি বুদ্ধির অভিক্ষা প্রস্তুত করে, যে অভিক্ষাটি সবচাইতে আদর্শায়িত বুদ্ধির অভিক্ষা। সেই অভিক্ষাটির নাম দেওয়া হয় স্ট্যানফোর্ড বিনেট রিভিশন 1937। এটি এখনো পর্যন্ত সবচাইতে আদর্শায়িত ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট। এটি টারম্যান এবং তার সহযোগী মেরিল 1937 সালে উপস্থাপন করেছিলেন। যেহেতু এটি বিনের 1908 সালের যে ইন্টেলিজেন্স টেস্ট তার উপর বেস করে তৈরি করা হয়েছিল, তাই জন্য তারা এই ইন্টেলিজেন্স টেস্টের নাম দেন স্ট্যানফোর্ড বিনেট রিভিশন 1937। এই টেস্টটি মূলত বিভিন্ন 2 থেকে 14 এবং প্রাপ্তবয়স্কদের উপর অ্যাপ্লাই করা হয়েছিল। এই আমরা একটা চার্ট আছে, একটু তোমরা দেখো ভালো করে। এখানে স্ট্যানফোর্ড বিনেট রিভিশন 1937, এখানে 2 থেকে 5 বছরের ছেলে মেয়েদের একটা গ্রুপ করা হয়েছিল, 6 থেকে 14 বছরের ছেলে মেয়েদের জন্য একটা আলাদা গ্রুপ করা হয়েছিল, অ্যাভারেজ অ্যাডাল্টের জন্য একটা গ্রুপ, সুপেরিয়র অ্যাডাল্ট 1 এর জন্য একটা, সুপেরিয়র অ্যাডাল্ট 2 এর জন্য একটা, সুপেরিয়র অ্যাডাল্ট 3 এর জন্য একটা। তো এখানে এই বিভিন্ন এজ গ্রুপ ছিল এবং এই এজ গ্রুপের প্রত্যেকটিতে মোট সদস্য ছিল। এখানে দেখো এই সময়ে বিজ্ঞানভিত্তিকভাবে ছেলে মেয়েদের মেন্টালি বিকাশটা দ্রুত হয়। এই জন্য এইখানে 6 মাস অন্তর অন্তর বিভিন্ন গ্রুপ তৈরি করা হয়, যেহেতু এই সময় মেন্টালি বিকাশটা দ্রুত হয়। তো এখানে মোট গ্রুপ কটি ছিল? 1 2 3 4 5 6 7, 7টি গ্রুপ ছিল। এর পরেরটাতে 9টি গ্রুপ ছিল। এভারেজ অ্যাডাল্টের একটা গ্রুপ, সুপিরিয়র অ্যাডাল্টের একটা, এইভাবে বিভিন্ন গ্রুপ রয়েছে। মোট কটি গ্রুপ? মোট 20টি গ্রুপ রয়েছে। এবং এই সমস্ত গ্রুপে মোট কটি করে প্রশ্ন করা হচ্ছে? মোট 6টি প্রশ্ন করা হচ্ছে এবং একটি বিকল্প প্রশ্ন করা হয়েছিল। মোট 7টি প্রশ্ন। এই গ্রুপে 6টি প্রশ্ন করা হয়। অ্যাভারেজ অ্যাডাল্ট গ্রুপে 8টি প্রশ্ন করা হয়। সুপেরিয়র অ্যাডাল্ট গ্রুপে 6টি প্রশ্ন করা হয়। সুপেরিয়র অ্যাডাল্ট 2 গ্রুপে 6টি, সুপেরিয়র অ্যাডাল্ট 3 গ্রুপে 6টি। এই প্রশ্নগুলো করা হয়ে থাকে এবং এই বয়সে ছেলেমেয়েরা সঠিক উত্তর দিতে পারলে তাদেরকে 1 মাস করে স্কোর দেওয়া হতো। এই বয়সে 2 মাস, এই বয়সে এইভাবে দেখতে পাচ্ছ 2 মাস, 4 মাস, 5 মাস। এবার দেখো মোট গ্রুপ সংখ্যা কটি? 7টি। প্রশ্ন কটি করা হতো? 7টি করে। তাহলে মোট কতগুলো প্রশ্ন করা হচ্ছে? 49টি। এখানে মোট কতজন রয়েছে? এখানে মোট রয়েছে 9 জন, 6টি করে প্রশ্ন 54টি। এখানে একজন 8টি প্রশ্ন 8টি, একজন 6টি প্রশ্ন 6টি। মোট কটি প্রশ্ন করা হচ্ছে? 129টি। তাহলে স্ট্যানফোর্ড বিনেট রিভিশন 1937-এ মোট প্রশ্নের সংখ্যা কতগুলি ছিল? 129টি প্রশ্ন ছিল। এরকম দুটো ফর্ম ছিল, এল ফর্ম এম ফর্ম। এল ফর্মে 129টি প্রশ্ন ছিল, এম ফর্মেও 129টি প্রশ্ন ছিল। এই দুটো প্যারালাল টেস্ট ছিল। দুটোতে 129টি করে প্রশ্ন ছিল এবং এইভাবে ছেলে মেয়েদের উপর অ্যাপ্লাই করা হতো এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটা করা হয়েছিল। এই ছিল স্ট্যানফোর্ড বিনেট রিভিশন 1937। এর উপর কে কাজ করেছিলেন? এরপরে কাজ করেছিলেন টারম্যান এবং তার সহযোগী মেরি। এই ছিল বুদ্ধির অভিক্ষা, যেটা আমেরিকাতে কাজ হয়েছিল। এরপরে আরেকটি কনসেপ্ট রয়েছে, তা করেছিলেন জার্মান মনোবিজ্ঞানী উইলিয়াম স্ট্রান। উইলিয়াম স্ট্রান 1914 সালে আইকিউ বা বুদ্ধাঙ্ক, ইন্টেলিজেন্ট কোশেন্ট, এই কথাটা আমরা শুনেছি, এই ধারণাটা দিয়েছিলেন কে? উইলিয়াম স্টার। 1914 সালে আইকিউ বা ইন্টেলিজেন্ট কোশেন্ট সমান সমান MA
বাই CA ইন্টু 100। এই ধারণাটি দিয়েছিলেন উইলিয়াম স্ট্রান। তিনি একজন জার্মান মনোবিজ্ঞানী ছিলেন। তিনি কি বলেছিলেন, তিনি MA এবং CA বাই 100 এর যে ধারণাটা দিয়েছিলেন, এখানে MA-টা আমরা কোথা থেকে পাবো? MA এই বিনে সাইমন স্কেল বা স্ট্যানফোর্ড বিনের রিভিশন, এই যে অভিক্ষাগুলো যখন আমরা কোনো একটি শিক্ষার্থী বা কোনো ব্যক্তির ওপর অ্যাপ্লাই করব, তখন আমরা অ্যাপ্লাই করার পরে যে নাম্বারটা পাবো তা ছিল তার মেন্টাল এজ অর্থাৎ MA, এবং সেই শিক্ষার্থীর যে বয়স তা হলো তার ক্রনোলজিক্যাল এজ অর্থাৎ CA। সেটাকে 100 দিয়ে গুণ করার পরে যা পাবো তা হলো তার IQ বা ইন্টেলিজেন্ট কোশেন্ট। তো ধরা যাক আমরা বুদ্ধির বিভিন্ন অভিক্ষাগুলো প্রয়োগ করলাম, প্রয়োগ করার পরে ধরা যাক আমরা বিনের সাইমন স্কেলটি প্রয়োগ করলাম কোনো একটি শিক্ষার্থীর ওপরে, এবং প্রয়োগ করার পরে আমরা যে নাম্বারটি পেলাম তা আমি এজ স্কেলে দিলাম, এবং এজ স্কেলে দেওয়ার পরে আমরা নাম্বার পেলাম 12 বছর। একটা শিক্ষার্থীর MA মেন্টাল এজ পেলাম আমরা 12 বছর, এবং তার ক্রনোলজিক্যাল এজ অর্থাৎ তার দৈহিক বয়স যদি থাকে 10 বছর, ধরা যাক তার দৈহিক বয়স 10 বছর এবং তার MA পেলাম 12 বছর, তো 100 দিয়ে ক্যালকুলেট করার পরে আমরা পাচ্ছি 120 বছর। তাহলে সেই শিক্ষার্থীর IQ হবে 120। তো এইভাবে বিভিন্ন ধরনের টেবিল তৈরি করা হয়েছে, যার উপর বেস করে আমরা একজন ব্যক্তি সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তোমরা একটা টেবিল রয়েছে দেখো, এখানে রয়েছে টেবিল শোয়িং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী IQ এর টেবিল তৈরি করা হয়েছে। এখানে দেখো যাদের IQ এখানে আমরা পেয়েছি 120, তো যার আমি 120 থেকে 129.9 এর মধ্যে যাদের IQ পাবো তাদের আমরা কোন ক্লাসের মধ্যে ফেলবো? ভেরি সুপেরিয়র, অর্থাৎ সেই শিক্ষার্থীকে আমরা বলতে পারি ভেরি সুপেরিয়র, বা তাদের IQ যদি 132 থেকে 139 এর মধ্যে থাকে তাদের আমরা বলতে পারি এক্সট্রা অর্ডিনারি। এইভাবে আমরা IQ বের করার পরে তাদের বিভিন্ন ক্লাসে ভাগ করতে পারি। ধরা যাক কারো বুদ্ধাঙ্ক 90 থেকে 109.9 এর মধ্যে, তখন তাকে বলা হবে কোন ক্যাটাগরির? অ্যাভারেজ অর্থাৎ নর্মাল। তাদেরকে এইভাবে ভাগ করতে হবে। তোমরা টেবিলটা দেখো, এইভাবে IQ টেস্টের মাধ্যমে আমরা কোনো